স্বাগত একাত্তরের খেলা যোগে সাথে আছি আমি কোহিনুর কণা। হাই আল্লাহর রিশাদ, জীবন দিয়ে খেলে শুধু ম্যাচ জয় নয়, জিতে নিয়েছেন সবার মন। মিরপুরে গড়েছেন ইতিহাস প্রথম স্পিনার যিনি তুলে নিয়েছেন 6 এই লেগের বদলতে 4 ম্যাচ পর ওয়ান ডেতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। জয় তো এলো, তবে লক্ষ্য কি পূরণ হলো? মিরাজ যে বলেছিলেন 50 ওভার ব্যাট করাই তার টার্গেট, সেটার কি হবে? টাইগারদের আলটিমেট মিশন অবশ্য সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া। গামিনী টু টনিক, সাদা বলে বিচ্ছিরিভাবে হোম অ্যাডভান্টেজ নিয়ে চলেছে বাংলাদেশ। গ্রামীণের আমলে তো পিচ ঘাসে ঢাকা থাকতো, এবার আর কোনো রাগঢাক নেই। নাচতে নেমে ঘোমটা টানারই বা কী আছে? ওডিআইতে যেখানে হরদম 400 রান হয়, সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 207 রান করেও 74 রানে ম্যাচ জিতে নিয়েছে মিরাজ বাহিনী। মিরপুরে সবই সম্ভব। প্রশ্ন একটাই, সাস্টেনেবল সাকসেসের জন্য এই জয়ে আদৌ কোনো লাভ আছে? দর্শক এসব নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, শুভ সকাল। রিশাদকে আরেকটু সুযোগ দিলে তিনি তো আসলে 10টা উইকেটও তুলে নিতে পারতেন নাকি? যে উইকেট এবং আপনি যেভাবে ইন্ট্রোটা লিখেছেন, খুবই সেন্সেশনাল ইন্ট্রো। সকালবেলা এরকম একটা ইন্ট্রো পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, রিশাদ যদি সুযোগ পেতেন তাহলে 10 উইকেট তুলে নেওয়া সম্ভব। তিনি 10 ওভারের জায়গায় যদি আর 5টা ওভার বেশি বোলিং করতে পারতেন, 10 উইকেট নিতে পারতেন। সেটাই, আর 5 ওভার করতে পারলে আই হোপ যে আর অন্য কোনো বোলারটা বোলিং করা লাগতো না। দুই প্রান্ত থেকে রিশাদ করতেন যদি, তাহলে ডেফিনেটলি তিনি উইকেট পেতেন 10টা। এবং সেই জায়গায় তিনি ছিলেন, সেভাবে বোলিংটা করেছেন এবং ক্যারিবিয়ান ব্যাটাররা সেভাবেই তাকে উইকেট দিয়েছেন। নিশ্চয়ই। এই যে যেটা আসলে আমি বলছিলাম যে জয় তো হলো, 50 ওভার তো ব্যাটিং, মানে সেটা তো পূরণ হলো না। মানে এইরকম একটা ম্যাচে নিজের ঘরের মাটিতে সেখানেও 298 বল খেলেছে বাংলাদেশ। এক্স্যাক্টলি। এবং দেখেন যে উইকেট বানানো হয়েছে, সেই উইকেটটা আপনি বলছিলেন না যে গামিনী থেকে হ্যামিং, আসলে মাঠে একটা সময় ঘাস থাকতো, এখন আপনি কোনো রাগ ঢাক না রেখেই একটা কালো উইকেট আমরা দেখেছি। উইকেট দেখে মনে হয়েছে যে এটা মাটির উইকেট না, মনে হয়েছে পিচ ঢালা রাস্তা বা বিটুমিনসের উইকেট বানানো হয়েছে। এবং দেখবেন আপনি যখন ক্লোজ ফ্রেমে খেলা যখন চলছিল, তখন যখন টেলিভিশন ক্যামেরাটা ক্লোজ করা হয়েছে, মনে হয়েছে নুড়ি পাথরের মতন গোটা উইকেটে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, খাবলা 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 উঠে গিয়েছে। সো এই উইকেটে ব্যাটিং করাটা ছিল খুবই কঠিন। এবং যেভাবে লাটিমের মতো বল ঘুরেছে, যেভাবে আনইভেন বাউন্স আমরা দেখেছি, আপনি সাইফের বিডব্লিউটাই দেখেন না কেন, জাস্ট একটু বেশি পেস, একই সাথে ভেতরে আসা নিচু হয়ে থাকা বল, সাইফ সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন। সৌম্য সরকার অবশ্য যে বল আউট হয়েছেন সেটা একটা ফুলার লেন্থ ডেলিভারি ছিল, একদমই ড্রাইভিং স্লটে। সেই বলটাতে তিনি কি কেন আউট হয়েছেন, ওই বলটা আউট হওয়ার মতো ছিল কিনা সেটা সৌম্য সরকার বলতে পারবেন, বাট অনেক ব্যাটারের আউটই আপনি যদি দেখেন, সেটার সাথে আমি একমত হব যে না, এই ধরনের উইকেটে এর চেয়ে ভালো ব্যাটিং করাটা ছিল খুবই ডিফিকাল্ট। সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ এই উইকেটে যেভাবে সার্ভাইভ করে গেছে, 200+ রানটা যখন হয়ে গেছে, 180-র উপরে যখন হয়ে গেছে, তখনই আমরা কথা বলছিলাম যে জেতার মতো রান বোর্ডে হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ 100-120-তে অল আউট হয়ে যাবে। তো ফাইনালি বাংলাদেশ 74 রানে ম্যাচটা জিতেছে, কাছাকাছি, আমাদের প্রেডিকশনে খুব কাছাকাছি হয়েছে। এইভাবে ম্যাচ জিতে আমরা আসলে কি অর্জন করতে চাই? এইভাবে ম্যাচ জিতে আপনি আপনার একদম শুরুতে বলেই দিয়েছেন যে এইভাবে ম্যাচ জিতে আমাদের সামনে একটা ছোট লক্ষ্যমাত্রা আছে। 2027 যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, যেটা সাউথ আফ্রিকাতে হবে, সেই ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার নিয়ে আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছিল, যেটা কিনা আমরা যখন আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলাম সংযুক্ত আরব আমিরাতে, সেখান থেকে ফিরে এসে আমরা গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা সবাই, ক্রিকেট কর্তা যারা আছেন বা ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট টিম, সবাই সেই শঙ্কাটার মধ্যে পড়ে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি বাংলাদেশ 3 নিলে এই ওয়ানডে সিরিজটা জেতে, তাহলে আমরা আমাদের ওডিআই র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচে নাম্বার 10 পজিশনে আছি, সেখান থেকে আমরা এক ধাপ এগিয়ে 9-এ যাব, আমাদের জন্য কাজটা সহজ হবে, সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলা। সো এটাও মাথায় আছে, হোম টিমের ফায়দা তো সবাই নেয়, কিন্তু এইভাবে হোম টিমের ফায়দা নিয়ে মানে আলগা বাহাদুরির যে কোনো মানে নাই। সেটা বিভিন্ন সময়ে যখন এই ওয়ার্ল্ড কাপে, যে ওয়ার্ল্ড কাপের লক্ষ্য নিয়ে আমরা ঘরের মাঠে এ ধরনের উইকেট বানাচ্ছি, এই ওয়ার্ল্ড কাপটা তো সাউথ আফ্রিকায় হবে 2027-এ, সেখানে নিশ্চয়ই এরকম উইকেট টনি হ্যামিং কিংবা গামিনী ডিসিলভাকে দিয়ে আপনি বানাতে পারবেন না। যে উইকেট দেখতে মনে হবে বিটুমিনসের রাস্তা, এরকমও মনে হবে না। তো সেখানে গিয়ে তো আপনাকে পারফর্ম করতে হবে, আর সেই পারফরমেন্সের জায়গাটা তৈরি হয় আপনি ডোমেস্টিক লেভেলে কোন ধরনের উইকেটে খেলে খেলে অভ্যস্ত হয়েছেন, আপনার ব্যাটাররা 300+ রানের কথা চিন্তা করে কিনা এক ইনিংসে, এবং 300+ রান চেস করার মতন মেন্টালিটি রাখে কিনা। আপনি তো খেলেই অভ্যস্ত হয়েছেন 220 রান করব, 220 রান চেস করতে পারবে না আমার অপোনেন্ট। সো আপনার মাথায় কিন্তু 300+, 400-এর কাছাকাছি রান হয় এখন।
সেটা কিন্তু হবে না। আপনার সাথে লাস্ট দিনে আমার কথা হচ্ছিল যে মেন্টালিটি নিয়ে ক্রিকেটারদের, তারা আসলে যতটা না স্কিলের কাছে পরাস্ত হয় তার চেয়ে বেশি আসলে মেন্টালিটির কারণে। রিশাদ গতকাল ম্যাচ জয়ের পর তিনিও হোম অ্যাডভান্টেজ নিয়ে তো প্রশ্ন উঠেছে, তিনি বলেছেন গায়ানাতে এর চেয়েও খারাপ উইকেটে বাংলাদেশ খেলে আসছে, সেজন্য হয়তো ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বরে বাংলাদেশ 10 নম্বরে, মানে দু দলের কেউই তো আসলে ভালো অবস্থানে নেই। গায়ানাতে এর চেয়ে খারাপ উইকেটে বাংলাদেশ খেলে এসছে, তখন রিশাদ হোসেন 6 উইকেট পেয়েছেন, ভালো বোলিং করেছেন তিনি, কিন্তু সেই জায়গাতে এর চেয়ে বাজে উইকেটে খেলার রেফারেন্স টানা তো আমার কাছে মনে হয় না কোনো তাতেই তো আসলে আনন্দের উদ্দেশ্য, খবর, ইন্টেনশনটা পরিষ্কার হয়ে যায় এক্স্যাক্টলি। তারপরেও হোম কন্ডিশনের ফায়দা সবাই নেয়, আপনি কেন নেবেন না? হোম টিমের এই এই এতটুকু সুবিধা থাকা উচিত এবং সেটা বাংলাদেশ দল নিয়েছে, কিন্তু যেভাবে নেওয়া হয়েছে, যেই উইকেটে বাংলাদেশে মানে উইকেট বোঝাটা বাংলাদেশি ব্যাটারদের জন্য কি পরিমাণে কঠিন ছিল, সেটা যদি আপনি নর্মালি তাহিদ হৃদয়ের আউটের ধরনটা দেখেন সেখানে বুঝতে পারবেন। উনি মেবি 90 বলে 51 রান করে আউট হয়েছেন, আউটসাইড দ্য অফ স্টাম্প, একদম জায়গায় দাঁড়িয়ে কিছুটা, মানে উনি যেভাবে একটা স্ল্যাশ শট খেলার চেষ্টা করেছেন, বলটা একটু নিচু হয়ে উইকেট কিপারের গ্লাভসে গেল। যদি আম্পায়ার প্রথমে আউট দেন না, পরবর্তীতে রিভিউতে দেখা গেছে ক্লিয়ার আউটই ছিল, ক্লিয়ার আউটই ছিল, ব্যাটে লেগেছে। সো আপনি একটু দেখেন, তখন বুঝতে পারা যাবে যে এই ধরনের উইকেটে খেলার পরবর্তী সময়ে এটা বারেবারই বাংলাদেশ ক্রিকেটের জন্য বুমেরাং হয়েছে। আজকে বাংলাদেশের ওয়ানডেতে এত বড় অধপতন বা আমাদের ওয়ানডে পারফরমেন্স যেভাবে ডেক্লাইন করেছে, তার অন্যতম কারণও হতে পারে যে আমরা আসলে আমাদের স্বভাবসুলভ খেলাটা খেলি না, বা আমাদের ব্যাটারদেরকে সে আত্মবিশ্বাস দেই না, যেখানে এই লিমিটেড ওভার্স ক্রিকেটগুলো হয়ে গেছে বেসিক্যালি ব্যাটারদের খেলা, যেখানে রান হয় টি20-তে 300 রান হচ্ছে। সো গোটা স্ট্রাকচারটাই তো বদলে গেছে। তা আপনার ব্যাটাররা যদি নিজেদের ঘরে খেলে খেলে 300+ রান না করতে পারে বা সেই রান চেজের জন্য না যায়, তাহলে মানসিকভাবে তো তিনি তৈরি হবেন না, সেই তৈরিটা আমরা হচ্ছি না। আলোচনা সমালোচনা যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচ জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। প্রথম যে কাজটা হয়েছে সেটা যেভাবেই হোক না কেন, ম্যানিপুলেটিভ ওয়েতেই হোক আর এক্সপ্লয়েট করেই হোক না কেন, উইকেট এক্সপ্লয়েট করেই হোক, বাংলাদেশ জিতেছে। বাংলাদেশের একটা মোমেন্টাম দরকার ছিল, একটা উইনিং মোমেন্টাম দরকার ছিল। আই থিঙ্ক বাংলাদেশ সেটা পেল। পরে আরও 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচে বাংলাদেশ আপার হ্যান্ডই থাকবে। সেটা তো একেবারেই ঠিক আছে, সেই কারণেই হয়তো আসলে এইভাবে হোম অ্যাডভান্টেজ নেয়া। কিন্তু যেটা আসলে বলছিলাম যে বিশ্বকাপে শুধুমাত্র জায়গা করে নেয়াই তো লক্ষ্য হতে পারে না, সেখানে গিয়ে তো কম্পিট করতে হবে। বিশ্বকাপ জেতাটা, আপনি তো একদম শুরুতে বলেছেন অংশগ্রহণ করা, আপনার মানে ইন্ট্রোতে আমি দেখছিলাম অংশগ্রহণ। অংশগ্রহণের অর্থ হচ্ছে আপনি একটা স্টেক হিসেবে যাবেন, শুধু গেলেন, পারলেন না পারলেন না, চলে আসলেন। সেটা তো লক্ষ্য হওয়া উচিত না এত বছর, মানে লক্ষ্য হওয়া তো কোনোদিনই উচিত ছিল না, মানে কখনোই উচিত ছিল না। 2023 যে ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপে তো আমরা গিয়েছিলাম যে অন্ততপক্ষে সেরা 4-এ থাকা। আমি ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতে আসার কথা বাদই দিই, এটা অনেক বড় স্বপ্ন। অন্ততপক্ষে সেমিফাইনাল খেলা তো, আফগানিস্তান তো তারপরে 2024 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, আমরা সেই কাজটা কোনোভাবেই করতে পারছি না। কিন্তু দল হিসেবে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা এখন সেই জায়গায় যেতে পারি যে আমরা একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য সেখানে যাব, শুধুমাত্র কোয়ালিফাই করে, অংশগ্রহণ করে, সেটার অংশ হয়ে আবার ফিরে না আসার ব্যাপারটা যেন না হয়। কিন্তু অনেক আলোচনা আমরা করেছি, অনেক কথা আমরা বলেছি, অনেক দিস্তায় কাগজ নষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে প্রিন্টের কালি নষ্ট হয়েছে, যেই মানে লাস্ট ম্যাচের পারফরমেন্স নিয়ে বলে অঙ্কনের অভিষেক হয়েছে। আসলে যেরকম উইকেটে তিনি খেলেছেন, তিনি আসলে এমনটাই খেলতে চেয়েছিলেন কিনা সেটাও দেখার ব্যাপার, বা যেখানে আসলে সার্ভাইভ করাটাই কঠিন সেই জায়গায় তিনি তো বেশ অনেকটা বল খেলেছেন, 46 রানে আউট হয়েছেন। তার কেমন দেখলেন? কারণ মিডল অর্ডার নিয়ে বাংলাদেশ বেশ লম্বা সময় ধরে ভুগছে। প্রথমে একটু ক্রেডিট দিতে চাই মেহেদী হাসান মিরাজকে, যে তিনি নাম্বার 5-এ না নেমে একজন ডেবিউটেন্ট মাহিদুল অঙ্কনকে সামনে এগিয়ে এনেছেন, 5-এ ব্যাট করার সুযোগটা দিয়েছেন। বিস্তর আলোচনা সমালোচনা হয়েছিল যে কেন নাম্বার 5-এ মেহেদী মিরাজ ব্যাট করেন, এবং ফাইনালি ক্যাপ্টেন সেই সিদ্ধান্তটা যে কারণেই হোক, হয়তোবা সেই সময় উইকেটে লাটিমের মতো বল ঘুরছিল এবং ক্যারিবিয়ান স্পিনাররা বল ঘুরাচ্ছিল, সেটার কারণেই, নাকি সত্যিকার অর্থে মাহিদুল অঙ্কনকে নাম্বার 5-এ তিনি দিতে চেয়েছেন, যেই কারণেই হোক মাহিদুল অঙ্কনের ডেবিউটা এরকম একটা খুবই ড্যাম বাজে স্লো উইকেটে আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো হয়েছে। এবং মাহিদুল অঙ্কন মেবি একটা 50 ডিজার্ভ করতেন বা রানটাকে আরেকটু বড় করতে পারতেন। আলোচনার বিষয়টা মাহিদুল অঙ্কনের ডেবিউ আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো। মিডল অর্ডার নিয়ে আলোচনা হচ্ছিল, তার চেয়েও বড় কথা হচ্ছে তাওহিদ হৃদয় মেবি লাস্ট 6টা ইনিংসে বা 7টা ইনিংসে এটা তার 4th 50, কিন্তু থেমে যাচ্ছেন ওইখানেই, 50 থেকে 60-এর ঘরে গিয়ে 51 রান করে ফেলেছিলেন। অলমোস্ট 89টা বল আপনি ফেস করে ফেলেছেন,
যখন আপনার এক্সিলারেট করার সময় এসছে, যখন ইনিংসটাকে বড় করা, উনি তো 35-36 ওভার সময় আউট হয়ে গেছেন, ওনার এই খেলাটা আরো 10 ওভার, আরো 12 ওভার, 47-48 পর্যন্ত টেনে নেওয়া কিংবা ম্যাচটা ফিনিশ করে আসা, অপরাজিত থেকে তিনি যদি বের হতে পারতেন, ওনার নামের পাশে হয়তো বা 80-82-85 স্ট্রাইক রেটে 100+ রান থাকতো। তখন বাংলাদেশের বোর্ডে 250+ রান থাকতো। সো তখন আপনি শুধুমাত্র উইকেটের দোহাই দিয়ে, বাজে উইকেট দিয়ে, আমার কাছে মনে হয় না সেটা মানে জাস্টিফাই করা যেত। ইনফ্যাক্ট দুজন ব্যাটার তো সেট ছিলেন। যখন আপনি একজন সেট ব্যাটার, আপনি কেন আপনার 50-এর ইনিংসটাকে, আপনি তো 90 বল ফেস করেছেন, তখন উইকেট আপনার জন্য আর বিশেষ কোনো কষ্টের না। ইনভেস্ট তো করা হয়ে গেছে, ইনভেস্ট করে ফেলেছেন, ব্যবসা থেকে লাভ তুলবেন, রাইট রাইট, লাভ তুলবেন, কিন্তু আপনি ব্রেক ইভেনে যাচ্ছেন, সেখানে আপনি মনে করছেন যে আর লাভ দরকার নাই, আমার পকেটে আমার ইনভেস্টমেন্টের পয়সা উঠে এসেছে, আমার একটা হাফ সেঞ্চুরি হয়ে গেছে, আগামী 10 ম্যাচে আমার নিশ্চয়তা আছে, সো এখন আমি একটা জাতা শট খেলতে পারি। এই হচ্ছে অবস্থা। নেক্সট ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না উইনিং কম্বিনেশনই থাকবে? পরিবর্তন করে কাকে আনবেন? একটাই পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে সৌম্য সরকারকে কেন আপনি নিয়েছেন, সেই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই। এখন তো মনে হচ্ছে যায়নি যে তিনি আফগানিস্তানের সাথে খেলতে, সেটা ভালোই হয়েছে, খুব একটা না সেটার কাফফারা দিয়েছেন কিনা, যে তার যে ভিসা হয় নাই, তিনি যে যেতে পারেন নাই, আর তার ভিসা এক্সপায়ার করে গিয়েছিল, পরবর্তী তার ভিসা করাতে পারেন নাই, এটা নিয়ে গণমাধ্যমে নানান ধরনের আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে। সেই সমালোচনার ভরপাই করার জন্য বা কাফফারা দেওয়ার জন্য কি তাকে ওডিআই সিরিজে নিয়ে নিয়েছেন? কোন পারফরমেন্সের বেসিসে তাকে মানে ওপেন করিয়ে দিয়েছেন? তানজিদ তামিম তো আপনার মানে মেইন ওপেনার। তানজিদ তামিমকে আপনি লম্বা সময় বড় বড় টুর্নামেন্ট খেলিয়ে একটা প্রসেসের মধ্যে নিয়ে 2027 ওয়ার্ল্ড কাপে তাকে দিয়ে ওপেন করাবেন, মানে সুপ্রিমলি ট্যালেন্টেড একজন ওপেনার, তাকে দিয়ে আপনি করাবেন, তো তাকে আবার হঠাৎ করে ওইখান থেকে এনে বাদ দিয়ে দিলেন কেন? সৌম্যকেই কেন নিয়ে নিয়েছেন? আর সৌম্যকে নিয়ে নেওয়ার পরে সৌম্য যেই বলে গতকালকে, মানে যেই শটটা আসলে এক্সট্রা কাভার দিয়ে দুর্দান্ত একটা, মানে একদম হাফ ভলি লেংথের বল, একজন বাহাতি, এবং সৌম্য বিভিন্ন সময় চোখ ধাঁধানো কাভার ড্রাইভ খেলেছে এইসব বলে। উনি কিভাবে আউট হয়েছেন? ওনার আউটের ধরনটাও একটু দেখেন, এই বলে এই শট, এবং কেন ওই জায়গায় ক্যাচ হবেন এটা তিনিই বলতে পারবেন, আমি জানি না, মানে এইটার উত্তর নেই আমার কাছে। উত্তর আসলে অনেক কিছুরই আমাদের কাছে নেই, কিন্তু এই মুহূর্তে সবার মতো হয়তো আমাদেরও প্রত্যাশা যে বাংলাদেশ এই সিরিজটা জিতুক, হোয়াইট ওয়াশ করে দিক ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে, একটু উপরে উঠে আসুক, সেই প্রত্যাশাই রাখতে চাই। কিন্তু শঙ্কা থাকে, অস্বস্তি তো আছে এই জয়ের মধ্যেও, সেসব কেটে যাক, প্রত্যাশা রাখতে চাই। হাসান মাহাদি, অসংখ্য ধন্যবাদ।